ওকে। তো আজকে টেনিস উইলিয়ামসের স্ট্রিট কার নেম ডিজায়ার এই নাটকটার উপরে আমার সেকেন্ড লেকচার। তো ফার্স্ট লেকচারে আমি তো অলরেডি কিছুটা আলোচনা করেছিলাম টেনিস উইলিয়ামসের নিজের লাইফ সম্পর্কে। তার নিজের একটা এসে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং সেই এসেতে আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো তার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা। বিশেষ করে দ্য গ্লাস ম্যানেজারি নাটকটা লেখার পর তিনি যে সাকসেসের মধ্যে দিয়ে গেছিলেন, সেই সাকসেসের বা সেই সাকসেস পাওয়ার যে অভিজ্ঞতা সেটা তিনি কিছুটা ব্যক্ত করেছেন। এবং তার সাথে সাথে তিনি তার ফিলসফি রিলেটেড টু আর্ট সেটা নিয়ে কিছুটা আলোচনা করেছিলেন। তো আমরা আজকে সেকেন্ড আমাদের দ্বিতীয় ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা not about the text but about the context, you know, because to go into the heart of the meaning of a text, you always need to correspond your study with the context. Okay, কনটেক্সট এখানে কি, অবশ্যই এটা একটা আমেরিকান নাটক। তো আমেরিকান নাটক বা আমেরিকান ড্রামা হিসাবে আমেরিকার যে কনটেক্সট, আমেরিকার হিস্ট্রিক্যাল যে কনটেক্সট, সেই কনটেক্সটটা নিয়েই আমি আলোচনা করব। তো সবার আগে আমি যে বিষয়টা বলবো সেটা হলো, গতদিন আমি বলেছিলাম যে নাটকটা লেখা হয়েছিল বা টেনেসি উইলিয়ামস নাটকটা লিখেছিলেন মেক্সিকোতে বসে। মেক্সিকোর একটা জায়গার নাম বলেছিলাম চাপালা, মনে আছে নিশ্চয়ই। তো চাপালাতে বসে তিনি নাটকটা লিখেছিলেন। ওকে, তো সেটা কোন সময় ছিল? সেটা ছিল 1947 সাল, 1947। ওকে, তবে 1947-এ তিনি লিখলেও এই যে নাটকটা, মানে স্ট্রিট কার নেম ডিজায়ার, হি হ্যাড কনসিভ দ্য আইডিয়া অফ রাইটিং দিস প্লে ইন দ্য ইয়ার 1945। ওকে, ইমিডিয়েটলি আফটার দ্য গ্লাস ম্যানেজারি। তো এই নাটকের যে থিম বা যে গল্পটা আছে, সেই গল্পর আইডিয়াটাও তার মানে তিনি 1945 সালেই ভেবে নিয়েছিলেন। তো সেই গল্পর যে গল্প বা যে থিমটা আছে, সেই থিমটা ইট ক্লোজলি করেসপন্ডস টু দ্য কন্টেম্পোরারি টাইম। দ্যাট মিনস, অফকোর্স, টেনিস উইলিয়ামস তিনি অবশ্যই 1940-এর যে দশক, সেই সময়কার বা লাস্ট 5 ইয়ার্সের যে ঘটনাগুলো ঘটছে তার সামনে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই লিখেছিলেন, তাই না? তো সেটা চিন্তাভাবনা করাটা খুবই স্বাভাবিক। কারণ প্রথমত একটা জিনিস ভাবতে হবে যে নাটকের মধ্যে কিন্তু পার্টিকুলার কোনো টাইম ফ্রেমের কথা বলা নেই, অথচ নাটকের যে ঘটনা প্রবাহটা দেখানো হচ্ছে, সেই ঘটনা প্রবাহ দেখে আমরা যেটা বুঝতে পারছি বা যে ব্যাকগ্রাউন্ডটা সেখানে পরিস্ফুট করা হয়েছে, সেটা থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো অবশ্যই নাটকটা ওই 1940-এর দশকেরই একটা কোন একটা মানে ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে বা তার ব্যক্তিগত জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি লিখেছিলেন। আমি ব্যক্তিগত জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে লিখেছিলেন, এই কথাটা কেন বললাম? কারণ টেনিসি উইলিয়ামস তিনি কোনো একটি ইন্টারভিউতে বা কোনো একটি এসেতে এমন একটি কথা বলেছিলেন যে অল রাইটিংস ইজ মোর অর লেস অটোবায়োগ্রাফিক্যাল। তার মানে autobiographical bolte, you know what autobiography means. So Dennis Williams, he has put the experiences of his life. Okay, I will come to this point. আমি এই বিষয়টা নিয়ে, মানে টেনিস উইলিয়ামস তার জীবনের কোন কোন অভিজ্ঞতা বা কোন কোন ঘটনা তার এই নাটকটার মধ্যে ফুটে উঠেছে, বা কোন চরিত্রের মধ্যে দিয়ে তার পরিচিত কোন ব্যক্তির চরিত্র ফুটে উঠেছে, সে বিষয়টা নিয়েও আমি আলোচনা করব, তবে আজকে নয়। সেটা এর পরের লেকচারে আশা করি করতে পারবো সেই আলোচনাটা। তো যে বিষয়টা নিয়ে আজকে মেনলি আলোচনা করতে চাইছি সেটা হলো এর কনটেক্সট। ওকে, এবং এখন যেটা বললাম সেটা হলো যে নাটকটা কোন সময়ে বা কোন পিরিয়ডে লেখা হয়ে থাকতে, কোন পিরিয়ডের কথাটা বলছে, এবং সেটা হলো 1940-এর দশক। ওকে, আশা করি এটুকু বোঝা গেল। তো কনটেক্সট বলতে এখানে আমি মেনলি কি বোঝাচ্ছি? টেক্সট ইজ অলওয়েজ আন্ডারস্টুড
correspond in reference to or with reference to its context. Okay, তো যে কনটেক্সটটা এখানে আছে সেই কনটেক্সটটাকে আমি মোটামুটি বলতে পারি যে তিনটে সাবহেডসে আমরা যদি ভাগ করে নিই তাহলে জিনিসটা বুঝতে অনেকটা সুবিধা হবে। তিনটে সাবহেডস বলতে আমি বোঝাতে চাইছি যে তিনটে টাইম ফ্রেমে আমি ভাগ করে নিচ্ছি। সেই তিনটে টাইম ফ্রেম কী কী? মেনলি antebellum days, the antebellum context. Number two, post-bellum context. And number three, the context between the First World War and the Second World War. Okay? তো প্রথম পয়েন্টটা কি ছিল? অ্যান্টিবেলাম। অ্যান্টিবেলাম কনটেক্সট। সেকেন্ড পয়েন্টটা ছিল পোস্ট বেলাম কনটেক্সট। ওকে, তো বেলাম, অ্যান্টিবেলাম, পোস্ট বেলাম কথাটার মানেটা কি সেটা একটু প্রথমেই জেনে নিই। বেলাম বলতে এখানে সিভিল ওয়ারকে বোঝাচ্ছে, আর অ্যান্টি স্পেলিং ANTE, অ্যান্টি। তো অ্যান্টি মানে বিফোর, আগে। তো অ্যান্টিবেলাম কনটেক্সট মানে হলো দ্য কনটেক্সট that refers to the time before civil war. পোস্ট বেলাম মানে পরে, পোস্ট অর্থে পরে। তো পোস্ট বেলাম বলতে বোঝাচ্ছে যে দ্য কনটেক্সট, দ্য হিস্ট্রিক্যাল কনটেক্সট আফটার দ্য সিভিল ওয়ার। তো সিভিল ওয়ারটা কোন সময় হয়েছিল, তাই না? তো সিভিল ওয়ারটা হয়েছিল আমেরিকাতে 1861 সালে, 1861, from 1861 to 1865 for 4 years. Okay, now এই যে বিষয়টা আমি আলোচনা করছি মেনলি, এখানে সিভিল ওয়ারের প্রসঙ্গ আমি নিয়ে আসছি। তো এটা মনে হতেই পারে কতটা প্রাসঙ্গিক, কারণ সিভিল ওয়ার যে সময় হয়েছিল তারও প্রায় 50 বছর পরে টেনেসি উইলিয়ামস জন্মগ্রহণ করেছিলেন 1911 সালে, আর নাটকটা লিখছেন তারও পরে প্রায় 40-45 বছর পরে, তাই না? 36, after 36 years exactly. তো সব মিলিয়ে প্রায় more than 80 years later this drama was written, whereas I am talking about the civil war that took place in between 1861 and 1865. তো সিভিল ওয়ার এই প্রসঙ্গটা আমি কেন নিয়ে আসবো? এই প্রসঙ্গে সবার আগে আরেকটা কথা বলি, সেটা হলো যে নাটকটা আলোচনা করার সময় আমরা দেখি যে যে কোনো রিডার বা যে কোনো ক্রিটিক সবসময় একটা কথা বলছেন যে টেনেসি উইলিয়ামস ওয়াজ অ্যান সাউদার্ন আমেরিকান, ওকে, বিলং টু হি ওয়াজ অ্যান আমেরিকান হু বিলং টু সাউথ। আবার বলা হচ্ছে দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার্স লাইক স্ট্যানলি কোয়ালস্কি, ব্লাঞ্চ এবং স্টেলা, তারাও সবাই সাদার্ন। ওকে, তো এই আমেরিকান সাউথ বা সাদার্ন আমেরিকা, এই কনসেপ্টটা কি, এই আইডিয়াটা কি? ওকে, আমেরিকান সাউথ বলতে আমরা কিন্তু জিওগ্রাফিক্যালি সাউদার্ন আমেরিকা বা সাউদার্ন পার্ট অফ আমেরিকা এটা বললে খুব ভুল হয়ে যাবে, কারণ সাউদার্ন আমেরিকা বলতে এইটুকু আমরা বুঝতে পারছি যে এটা অবশ্যই জিওগ্রাফিক্যালি আমেরিকার সাউথ সেকশনে আছে, কিন্তু স্টেটস, যে স্টেটসগুলো নিয়ে সাউদার্ন আমেরিকা বা আমেরিকান সাউথ তা তৈরি হয়েছে, সেটা কিন্তু পুরোপুরি আমরা বলবো না যে সব সাউদার্ন স্টেটসরাই এই আমেরিকান সাউথ কনসেপ্টের মধ্যে আসে। তো আমেরিকান সাউথ বলতে আমরা মেনলি এই গ্রুপ অফ স্টেটসকে বোঝাবো যারা সিভিল ওয়ারে নর্দার্ন স্টেটসের এগেনস্টে লড়াই করেছিল। আরেকবার বলছি, আমেরিকান সাউথ বা সাউদার্ন আমেরিকা বলতে আমরা কতগুলো গ্রুপ অফ স্টেটসকে বোঝাবো যারা নর্দার্ন স্টেটসের বিরুদ্ধে সিভিল ওয়ারে ফাইট করেছিল। তো আমেরিকান সাউথ আগেই বললাম যে এটা জিওগ্রাফিক্যাল একটা কনসেপ্ট নয়,
কিন্তু সাউদার্ন স্টেটসগুলো মোটামুটি অ্যাটলান্টিক ওশান, মানে সাউদার্ন পার্টে যে অ্যাটলান্টিক ওশান ছিল, সেই অ্যাটলান্টিক ওশানের কোস্টাল লাইন বরাবর বা ক্লোজ টু অ্যাটলান্টিক ওশান তারা এই স্টেটসগুলো ছিল। আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বলবো যে সরি, আমরা বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে কটা স্টেটস? এই মুহূর্তে আমেরিকাতে 50টা স্টেটস, 50 স্টেটস আর দেয়ার, ইনক্লুডিং অ্যালাস্কা অফ দ্য ফার নর্থ অ্যান্ড হাওয়াই আইলস, হাওয়াই দ্বীপপুঞ্জ, এই দুটোকে ধরে টোটাল 50টা স্টেটস আছে। আমি যে সময়কার কথা বলছি সেটা হলো 1861, মানে ওই সময় সিভিল ওয়ার হয়েছিল। তো সেই সময় কিন্তু 50টা স্টেটস ছিল না, আমেরিকাতে তখন 33 স্টেটস ছিল। ওকে, তো এই 33 স্টেটসের মধ্যে আমেরিকান সাউথ বা সাউদার্ন আমেরিকা যে 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 স্টেটসগুলোকে আমি বোঝাচ্ছি, মেনলি দে ওয়ার 7 ইন নাম্বারস। ওকে, তো এই 7টা স্টেটসের একটা কনফেডারেট তৈরি হয়, কনফেডারেটস অফ স্টেটস অফ আমেরিকা, এই নামে তারা নিজেদেরকে পরিচিত করে তুলেছিল। এই 7টা স্টেটসের সঙ্গে পলিটিক্যালি সাপোর্ট তারা পেয়েছিল আরও 4টে স্টেটসের। তার মানে টোটাল 11টা স্টেটসকে আমরা, যেটা কিনা আমেরিকার সাউদার্ন সেকশনে আছে, কিন্তু আমেরিকান সাউদার্ন সেকশনের সবকটা স্টেট আবার এদের এই কনফেডারেট টিমের মধ্যে ছিল না বা গ্রুপের মধ্যে ছিল না। সেজন্যই আমি বলছি যে এটাকে জিওগ্রাফিক্যালি যদি আমি বোঝাতে চাই বা বোঝাই, সেটা ভুল হবে। তো এটা কিন্তু জিওগ্রাফিক্যাল কোনো কনসেপ্ট নয়, এটা একটা পলিটিক্যাল কনসেপ্ট বেসিক্যালি, যে সাউদার্ন স্টেটস বা সাউদার্ন আমেরিকা। ওকে, সাউথ আমেরিকা বলাটা ভুল হবে। ওকে, সাউথ আমেরিকা মানে আরেকটা কন্টিনেন্টকে ডিনোট করে। তো আমেরিকান সাউথ বা সাউদার্ন আমেরিকা, এই কথা বলেই আমরা বুঝবো। তো মেনলি কি 11টা স্টেটস ছিল যারা সিভিল ওয়ারে অংশগ্রহণ করেছিল একসঙ্গে অ্যাগেনস্ট দ্য নর্দার্ন স্টেটস। আচ্ছা, তো সিভিল ওয়ারের এই যে সিভিল ওয়ারটা হয়েছিল, এটার মেন বিষয়টা কী ছিল, মানে কেন হয়েছিল? এটার কারণটা ছিল অত্যন্ত অদ্ভুত একটা কারণ, মানে আজকের দিনে ভাবতে গেলে খুব অদ্ভুত লাগে। সেটা হলো পুরোপুরি বেসড অন রেসিজম, এবং এই সিভিল ওয়ারের কারণটাই ছিল পুরোপুরি স্লেভ ট্রেডিং। কারণ নর্দার্ন স্টেটস, যেটাকে আমরা আরও অন্যভাবেও বুঝি, সেটা হলো ইউনিয়ন স্টেটস অফ আমেরিকা, যেটা পরবর্তীকালে নাম হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, তখন সেটাকে বলা হতো ইউনিয়ন স্টেটস অফ আমেরিকা। তো সেখানে কতগুলো স্টেট ছিল? অ্যারাউন্ড 22 স্টেটস ছিল। তো সেই 22 স্টেটসরা একদিকে আর এখানকার 11 স্টেটসরা আর একদিকে, এই দুটো গ্রুপের মধ্যে সিভিল ওয়ার হচ্ছে। সিভিল ওয়ারের বিষয়টা কি? সিভিল ওয়ারের বিষয়টা হলো যে আমেরিকাতে স্লেভারি থাকবে কি থাকবে না। ওয়ান্স অ্যাগেন, আমেরিকাতে স্লেভারি থাকবে কি থাকবে না, দ্যাট মিনস slavery, slave trading, all included. আমেরিকান সাউথ এরা কোন পক্ষে ছিল? আমেরিকান সাউথ বা সাউদার্ন আমেরিকার যে স্টেটস, 11 স্টেটস, তারা বলছিল, তারা এই পক্ষে ছিল যে স্লেভারি থাকবে, স্লেভ ট্রেডিং চলবে, আদারওয়াইজ বিজনেস চলবে না, আদারওয়াইজ আমেরিকান ইকোনমি উইল নট ফ্লারিশ। Whereas the Northern America, and it was headed by John Abraham Lincoln. As you know, John Abraham Lincoln was the 16th president of America, and he was launched in the year, or elected in the year 1860. Okay, so before the Civil War. আর সিভিল ওয়ার হওয়ার পেছনে আরেকটা অত্যন্ত প্রাসঙ্গিক কারণ এটাও ছিল যে আব্রাহাম লিঙ্কন ছিলেন একজন ব্ল্যাক। ওকে, মানে নিগ্রো পার্সন। তো সে কারণে সাউদার্ন আমেরিকার স্টেটস এবং সেখানকার মানুষজন মানে ভয় পেয়ে যায় যে ইনি তো একজন নিগ্রো পার্সন, সো ব্ল্যাক পার্সন, সো হি মাইট abolish the slavery from America, and that will hamper the business, okay, and the mercantile activities in the American South. তো সেই কারণে আমেরিকান সাউথ কিছু স্টেট এরা মিলে একটা কনফেডারেট করে, এবং নর্দার্ন আমেরিকার স্টেটসরা মিলে তারা করে ইউনিয়ন।
তো দিস ইজ দ্য ফাইট বিটুইন দ্য কনফেডারেটস অ্যান্ড দ্য ইউনিয়নস। ওকে, সো আই হোপ দিস মাচ ইজ কোয়াইট ক্লিয়ার। তো আরেকটা জিনিস আমি একটু রিইটারেট করব এমফ্যাটিক্যালি, দ্যাট ইজ আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা কেন পড়ছি। অবশ্যই আমরা আমাদের সিলেবাসের মধ্যে ওয়াল্ট হুইটম্যান আছেন, তার কবিতা আমরা পড়ি বা পড়ব। এছাড়া বিট পোয়েটস সিলেবাসে আছে কিনা এই মুহূর্তে বলতে পারছি না। আদারওয়াইজ দেয়ার আর মেনি আমেরিকান নভেলিস্টস, ড্রামাটিস্টস আছেন যাদেরকে আমরা পড়ব। ওকে, তো সেই তাদেরকে পড়া এবং সেই পড়ার বোঝার জন্য অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডটা ভীষণভাবে দরকার। তো আমেরিকান সাউথ বলতে আমি মেনলি যে স্টেটসগুলোকে বোঝাতে চাইছি তার মধ্যে বেশ কতগুলো এক্সাম্পল আমি দিতে চাইবো, যেমন ডেলাওয়ার, ওকে, যেমন ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, টেনেসি, কেনটাকি, তারপর আছে সাউথ ক্যারোলিনা, টেক্সাস, মিসিসিপি, ম্যারিল্যান্ড, এরকম বেশ কত, এরকম টোটাল। তো তখন এটা হিসাব অনুযায়ী 11টা স্টেটস ছিল। আজকের দিনে সেটা হিসাব করলে কিন্তু 14টা মতো দাঁড়ায়, কারণ পরবর্তীকালে স্টেটসের নাম্বার বেড়ে গেছিল। ওকে, কারণ আমি প্রথমেই বলেছি যে আজকের দিনে 50টা স্টেটস আছে, 50 স্টেটস আর দেয়ার ইন আমেরিকা, ওয়ার ইজ ইন 1861 দেয়ার ওয়ার জাস্ট 33 স্টেটস। ওকে, তো নাম্বার অফ স্টেটস ইনক্রিজড উইথ টাইম। তো আজকের দিনে হিসাব মতো সেখানে 14টা স্টেটসকে এখনও অবধি সাউদার্ন আমেরিকা হিসাবেই কিন্তু জানা হয় বা বোঝানো হয় বা বলা হয়। তো এই সিভিল ওয়ারের একটা ব্যাকগ্রাউন্ড আমরা পেলাম। তো এটা হলো অ্যান্টি বেলাম একটা কনটেক্সট। ওকে, এই সিভিল ওয়ারের পরে কি হচ্ছে, বা তার আগে একটু জেনে নিই যে সিভিল ওয়ারের মধ্যে কি হচ্ছে। আমরা জানি সিভিল ওয়ারে অফকোর্স দ্য সাউদার্ন আমেরিকা দে ওয়ার ডিফিটেড, দ্য কনফেডারেটস ওয়ার ডিফিটেড বাই দ্য নর্দার্ন আমেরিকা অর বাই দ্য ইউনিয়ন। ওকে, ডিফিট হয়ে যাওয়ার পরে 1861 সালে আমরা জানি জন আব্রাহাম লিঙ্কনকে অ্যাসাসিনেট করা হয়। হি ওয়াজ অ্যাসাসিনেটেড বাই উইলকিস বুথ নামের একজন খুব আমেরিকাতে খুব অত্যন্ত নাম করা একজন অভিনেতা, মঞ্চাভিনেতা। তিনি আর কি আব্রাহাম লিঙ্কনকে মাথায় গুলি মেরেছিলেন। সে ঘটনাটা হয়েছিল 14ই এপ্রিল, 14ই এপ্রিল কি 14ই জুন, ওকে, না 14ই জুন, 14th February, sorry 14th June 1961, sorry 1861, and the next day, that is on 15th June, Abraham Lincoln died. তো অ্যাব্রাহাম লিঙ্কন মারা যাওয়ার পরে এদিকে সিভিল ওয়ারও শেষ, অ্যাব্রাহাম লিঙ্কনকেও অ্যাসাসিনেট করা হয়েছে, তার মানে এর সাথে সাথে স্লেভারিটাও শেষ। তো স্লেভারি শেষ, অ্যাব্রাহাম লিঙ্কন ডেড। এরপরে যে হিস্ট্রিটা আসছে সেটাই হলো পোস্ট বেলাম কনটেক্সট। তো পোস্ট বেলাম কনটেক্সটে আমরা যেটা মেনলি দেখব সেটা হলো যে কিভাবে, আমি ছোট করে বলবো বেসিক্যালি, কিভাবে পুরোপুরি এই সাউদার্ন আমেরিকান পার্টটা অবহেলিত হতে শুরু করলো। এবং খুবই প্রাসঙ্গিক একটা ব্যাপার, যদিও আমেরিকান হিস্টোরিয়ানস তারা কিন্তু এই বিষয়টা খুব একটা স্বীকার করেন না। তারা এটুকু বলেন যে কনফেডারেটস ওয়্যার unconstitutional, whereas unions were constitutional. Okay, and there was no bias for the prosperity and development of the northern states. কিন্তু কথাটা কিন্তু ঠিক নয়, কারণ এই সিভিল ওয়ারের পরবর্তীকালে একটা আমেরিকান সাউথ বা সাদার্ন আমেরিকার উপরে নর্দার্ন আমেরিকার যারা জিতে গেছিল তাদের একটা কুনজর পড়ে যায়, বা বলতে পারি যে ইকোনমিক্যালি তাদেরকে অনেকটা ডাউন ট্রডেন করে রাখার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ ডিউরিং দ্য সিভিল ওয়ার্স আমরা আরও যেগুলো দেখেছি যে যা সেখানে উন্নতি হয়েছিল, যেমন কিছু ইন্ডাস্ট্রিজ এস্টাবলিশড হয়েছিল, দেয়ার ওয়্যার রেল রোডস বিল্ট ইন সাউদার্ন স্টেটস, বাট দে ওয়্যার অল ডিস্ট্রয়েড ইন দ্য সিভিল ওয়ার। এর সাথে সাথে আমরা বলবো যে এই আমেরিকান সাউথ বা সাদার্ন আমেরিকা এটা কিন্তু আমেরিকাতে সেই সময় মিড 19th সেঞ্চুরিতে তখন খুব প্রসপারাস একটা
it was the most prosperous part of America. মোস্ট প্রসপারাস পার্ট অফ আমেরিকা হওয়ারও একটা কারণ আছে। তার কারণটা হলো এই সাউদার্ন আমেরিকা, ইট ওয়াজ লাইং ভেরি ক্লোজ টু দ্য আটলান্টিক ওশান। তো বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগটা তখন কিসের মাধ্যমে হতো? সমুদ্রের পথে। এবং যে 17th এবং 18th বা 17th সেঞ্চুরি এবং 18th সেঞ্চুরিতে আমরা দেখি যে এ লার্জ নাম্বার অফ মাইগ্রেশন হ্যাড টেকেন প্লেস ফ্রম ইউরোপিয়ান ল্যান্ডস টু আমেরিকা। মানে প্রচুর মানুষ ইউরোপ থেকে আমেরিকাতে মাইগ্রেট করে। কোন সময়? 17th সেঞ্চুরি এবং 18th সেঞ্চুরির মিডল অব্দি। এদের মধ্যে একটা মেজর অংশ যেটা ছিল সেটা হলো তারা এসেছিলেন ব্রিটেন থেকে। ওকে, আচ্ছা, তার আগে একটা করিজেন্ডাম আছে, মানে ভুল সংশোধন। সেটা হলো আমি আব্রাহাম লিঙ্কনের ডেথ বা অ্যাসাসিনেশন ডেটটা বলেছিলাম 14th জুন, সেটা ঠিক আছে, কিন্তু ইয়ারটা আমি 1861 বলেছি সম্ভবত। তো সেটা ভুল, 1861 নয়, ইয়ারটা ছিল 1865। ওকে, সো আর যে এই এপ্রিলের কথাটা বলছিলাম না, এপ্রিলে অ্যাকচুয়ালি সিভিল ওয়ারটা শেষ হয়ে গেছিলো। তো ওয়াল্ট হুইটম্যানের যে কবিতাটা আছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, অনেকেই পড়ে থাকবে। সেই কবিতাটার মধ্যে যে থিমটা বলা আছে, যেখানে ক্যাপ্টেন তার জাহাজকে নিয়ে আসলো সমুদ্রের তীরে, যখন সে জাস্ট এবার অ্যাঙ্কারিং করবে, এরকম একটা মুহূর্তে শিপের ক্যাপ্টেন মারা গেল, অথচ সেই শিপটা অনেক ঝড় অনেক ঝঞ্ঝার মধ্যে দিয়ে সমস্ত প্যাসেঞ্জার্স বা বোর্ডার্সদেরকে নিয়ে সেই শিপটা খুব সাবধানে সন্তর্পণে অলমোস্ট হারবার অবধি চলে এসছে, আর ঠিক তার আগেই ক্যাপ্টেন মারা গেলেন। তো এই ঘটনাটা কিন্তু সিভিল ওয়ারে এবং বিষয়টাকে উল্লেখ করছে, এবং আব্রাহাম লিঙ্কনের অ্যাসাসিনেশন বিষয়টাকে উল্লেখ করছে। তো যাই হোক, আমি যে বিষয়টা বলছিলাম, ব্রিটেন থেকে একটা মেজর অংশ ব্রিটেন থেকে মাইগ্রেট করে, এবং এটা ছিল ব্রিটিশ স্টেট স্পন্সার্ড একটা ইস্যু। মানে ব্রিটেন থেকে যাদেরকে পাঠানো হয়েছিল আর কি, তারা এখানে এসে কলোনিজ স্ট্যাবলিশ করেছিলেন। কলোনিজগুলোর সঙ্গে ব্রিটেনের একটা ডাইরেক্ট কানেকশন ছিল। তারা কলোনিটা কেন স্ট্যাবলিশ করেছিলেন? তারা কলোনি স্ট্যাবলিশ করেছিলেন সেই সময় কারণ আমেরিকার যে সয়েল কন্ডিশন বা দ্য ফার্টিলিটি অফ দ্য সয়েল ওয়াজ ভেরি মাচ রাইপ ফর কাল্টিভেশন অফ কটন অ্যান্ড টোব্যাকো। তো আমেরিকাতে প্রচুর পরিমাণে কটন এবং টোব্যাকো হতো। ব্রিটেন থেকে স্টেট স্পন্সার্ড ওয়েতে আমেরিকাতে কলোনিজ স্ট্যাবলিশ করা হয়েছিল, যে কলোনিজ তারা সেখানে কটন এবং টোব্যাকো প্রডিউস করত, এবং কটনটাকে তারা পাঠিয়ে দিত ব্রিটেনের লিভারপুলের অনেকগুলো ফ্যাব্রিক ফ্যাক্টরিজ ছিল, সেখানে পাঠাতো। আর সে সময় ইংল্যান্ডের ফ্যাব্রিক খুব বিখ্যাত ছিল, অ্যালং উইথ দ্য ইটালিয়ান ফ্যাব্রিক। তো এই ফ্যাব্রিকটা এক্সপোর্ট হতো তারপরে বিভিন্ন দেশে। আর টোব্যাকোটাকে তারা এক্সপোর্ট করতো মেনলি আফ্রিকান কান্ট্রিগুলোতে। সেটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটারও একটা খুব মজার ইতিহাস আছে, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি যে বিষয়টা এখানে ছোট্ট করে বলে দিতে চাই, সেটা হলো যে 1775-এ আমেরিকান রেভলিউশন হয়, আমেরিকান রেভলিউশন ফর ইন্ডিপেন্ডেন্স, এবং 1776-এ আমেরিকা ইন্ডিপেন্ডেন্ট হয় আন্ডার দ্য অ্যাপ্ট অ্যান্ড এবল লিডারশিপ অফ জর্জ ওয়াশিংটন, রাইট? তো আমার বক্তব্যের মূল বিষয়টা হলো যে আমেরিকাতে স্লেভারি এই ট্র্যাডিশনটাকে চালুই করেছিল মেনলি ইউরোপিয়ান মাইগ্রেন্টস, যারা আমেরিকাতে এসে স্ট্যাবলিশড হয়েছিলেন। তারা আফ্রিকান বিভিন্ন দেশ থেকে স্লেভস নিয়ে আসতো। স্লেভ নিয়ে এসে তারা এই টোব্যাকো এবং কটন যে ফার্মসগুলো ছিল সেখানে তাদেরকে লেবার হিসাবে কাজে লাগাতো। তো যেহেতু স্লেভস, দে ওয়ার নট রিকোয়ার্ড টু বি পেড, ওকে, অনলি নিডেড টু বি ফেড। তো তাদেরকে খাওয়ালেই হতো, তাদেরকে পয়সা দেওয়ার কোনো ব্যাপার ছিল না। তো প্রফিটটা একটা হিউজ হতো। তো এই প্রফিটটা হওয়ার ফলে এবং সমুদ্রের তীরবর্তী স্থানে আমেরিকান সাউথের অবস্থান হওয়াতে তারা বহির্বিশ্বের সঙ্গে খুব ভালো রকম যোগাযোগটা করতে পারতো।
এবং তাদের ফ্লারিশিং, উন্নতি, ডেভেলপমেন্টটা অনেক ভালোভাবে হয়েছিল। ব্রিটেনের এখানে একটা পলিসিগত ভুল হয়েছিল, অ্যান্ড আমেরিকান ওয়ার রেভলিউশন ওয়াজ বেসিক্যালি এ কাইন্ড অফ ফেলিওর অন দ্য পার্ট অফ দ্য ব্রিটিশ ইম্পেরিয়াল পলিসি, যে ফেলিওর থেকে ব্রিটিশরা অনেক কিছু শিখেছিল এবং সেটা বহির্বিশ্বে, বিশেষ করে আমরা ইন্ডিয়ান কনটেক্সটে যদি দেখি, ভারতবর্ষের উপরে অ্যাপ্লাই করেছিল। সে সময় দ্য লাস্ট ফাইট which decided the fate of Britain in America was the fought by কর্নওয়ালিস, জেনারেল কর্নওয়ালিস। কর্নওয়ালিসের নামটা অনেকটা চেনা চেনা বা লাগছে বোধহয়, কারণ এই কর্নওয়ালিস যখন আমেরিকাতে হেরে গেছিলেন তখন তাকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছিল ইন্ডিয়াতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার হিসাবে। এবং সেখানে কর্নওয়ালিস, মানে ইন্ডিয়াতে এসে কর্নওয়ালিস খুব সাকসেসফুল হয়ে গেছিলেন। এখানে এসে তিনি পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট পাস করলেন। তার সাথে সাথে আমরা জানি কর্নওয়ালিস ওয়াজ দ্য কি পার্সন টু ডিফিট টিপু সুলতান অ্যান্ড দ্য মাইসোর কিং। ওকে, যাই হোক, কর্নওয়ালিসের একটা বড় ভূমিকা আছে আমেরিকান হিস্ট্রিতে, এর সাথে সাথে ইন্ডিয়ান হিস্ট্রিতেও একটা বড় ভূমিকা আছে। তো একটা যেন কোনো একটা সুতোয় আমরা যেন গেঁথে আছি, তাই না? এনিওয়ে, আরও যেটা বলতে চাই, আরও যে কথাটা বলতে চাইছি সেটা হলো যে আমেরিকাতে আরেকটা সময়, মানে এই সময়টা হলো মেনলি 1870 এবং 1880s। ওকে, এই সময়টাতে আমেরিকাতে আরও প্রচুর পরিমাণ মাইগ্রেশন হয় ফ্রম ইউরোপিয়ান ল্যান্ডস। কোথা থেকে? মেনলি স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, তারপর ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড। ওকে, এই ইউরোপিয়ান এই সমস্ত নেশনসগুলো থেকে আমেরিকাতে প্রচুর লোকে তখন আমেরিকান সাউদার্ন পোর্শনে মাইগ্রেট করে। এর কারণটাই ছিল কিন্তু ওই ইকোনমিক প্রসপারিটি অফ দ্যাট রিজিয়ন। কারণ ওই আমেরিকা সিভিল ওয়ার, আমেরিকান রেভলিউশনের পর আমেরিকান সাউথ খুব প্রসপার করে, কারণ ওই সময় কোনো রেভিনিউজ আর ব্রিটেনে যা চলে যাচ্ছিল না, যা থাকার সব ঘরেই ছিল, আমেরিকাতেই ছিল। ওকে, তো সেই প্রসপারিটির প্রতি মুগ্ধ হয়ে অনেক মানুষ ইউরোপ থেকে আমেরিকাতে চলে গেছিলেন, এবং এরা কিন্তু পরবর্তীকালেই একটা নিউ অ্যান্ড প্রসপারাস আমেরিকার গঠন করার পেছনে মূল ভূমিকা নিয়েছিল। তো যাই হোক, আরেকবার এবার পুনরায় আমি পোস্ট বেলাম পিরিয়ডে ফিরে আসি। তো পোস্ট বেলাম ফেজ মানে আফটার সিভিল ওয়ার যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো যে ইকোনমিক্যালি, পলিটিক্যালি আমেরিকান সাউথ এই রিজিয়নটাকে অনেকটা অবদমিত করে রাখার একটা প্রচেষ্টা শুরু হয়। এবং আমি এর আগেও বলেছি, এবং বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক ছিল, কারণ নর্দার্ন আমেরিকান স্টেটসের সঙ্গে যখন সাউদার্নরা ফাইট করলো, অবশ্যই, এবং সাউদার্নরা হেরে গেল, তো নর্দার্নরা তাদের রেভেঞ্জ একটা নিতেই পারে বা নেবে। ওকে, এবং এটাও বলেছিলাম যে আমেরিকান হিস্ট্রিতে কিন্তু এই ব্যাপারটাকে অনেকটা অস্বীকার করা হয়, অস্বীকার করলেও ফ্যাক্ট যেটা ফ্যাক্ট। ওকে, তো এই সময় থেকে শুরু করে প্রায় 1840-এর দশক অবধি কিন্তু আমেরিকার এই সাউথ, ভুল, 1840 যদি বলে থাকি ভুল বলেছি, 1940-এর দশক অবধি আমেরিকান সাউথের প্রসপারিটিটা অনেকটা স্লো হয়ে যায়। স্লো হয়ে যাওয়াতে এখানে তখন কি হয়, একটা উল্টো ঘটনা দেখা যায় যে আমেরিকান সাউথ পোর্শনের অনেক মানুষজন তখন নর্দার্ন স্টেটসের দিকে চলে যেতে শুরু করে, এবং আমেরিকান সাউথ থেকে আবার কিছু মানুষ আমেরিকা ছেড়ে দিয়ে আবার তাদের ইউরোপিয়ান ল্যান্ডসেও ফিরে যায়। ওকে, তো এই বিপরীত ঘটনাটাও কিন্তু ঘটেছিল। তো আমি থার্ড যে পয়েন্টটা বা সাবহেডের কথা উল্লেখ করেছিলাম, যে দ্য কনটেক্সট বিটুইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেই ঘটনাটাই এখন মেনলি আমি বলছি। এই সময়কালে কিন্তু আমেরিকান সাউথ অনেক ইকোনমিক্যালি অনেক পুয়ার একটা জায়গায় চলে আসে। ওকে, তো 1940-এর দশক থেকে আবার নতুন করে একটা প্রসপারিটি শুরু হয়ে যায়, ঠিক মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে থেকে।
তার কারণটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করেছিল এবং আমেরিকা বুঝতে পেরেছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ এবং তার সাথে যদি যুদ্ধটাকে জিততে হয় তাহলে আমেরিকান সাউথের প্রসপারিটিটা ভীষণভাবে দরকার। কেন দরকার? কারণ আমেরিকান সাউথ ছিল আটলান্টিক ওশনের খুব ক্লোজ। ওকে, তো সে কারণে আহ, আহ, সমুদ্রপথে যদি যুদ্ধ হয়, অবশ্যই সমুদ্রপথে ম্যাক্সিমাম যুদ্ধটা হয়েছিল। এছাড়াও আহ, আহ, আচ্ছা, এবার একটু ছোট করে এই যে কনটেক্সটটা আলোচনা করেছি সেটার সঙ্গে টেক্সটের কি রেলেভেন্স আছে সেটাকে একটু সামান্য বলে আমি লেকচারটা শেষ করব। সেটা হলো আমরা যখন ব্লাঞ্চ ডিউবোয়া এবং তার সিস্টার স্টেলা ডিউবোয়া, যার পরবর্তীকালে মানে বিয়ের পর স্ট্যানলির সঙ্গে বিয়ের পর তার নাম হয় স্টেলা কোয়ালস্কি, তার আগে তো স্টেলা ডিউবোয়াই ছিল। তো এই যে ব্লাঞ্চ ডিউবোয়া এবং স্টেলা ডিউবোয়া, এরা কারা ছিল? এদের নাম শুনে, এদের টাইটেল থেকে বোঝা যাচ্ছে দে ওয়ার অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ পিপল। ওকে, দ্যাট মিনস দেয়ার পেরেন্টস অর দেয়ার ফোর ফাদার্স দে হ্যাড মাইগ্রেটেড ইন আমেরিকা ফ্রম ফ্রান্স। আর এই যে স্ট্যানলি স্ট্যানলি কোয়ালস্কি, এই কোয়ালস্কি টাইটেলটা ছিল পোলিশ টাইটেল, মানে এরা ছিল পোল্যান্ডের লোক। ওকে, তার মানে স্ট্যানলির পেরেন্টস অর ফোর ফাদার্স দে হ্যাড মাইগ্রেটেড ফ্রম পোল্যান্ড। তো এর আগেই আমি বলেছি যে 1870 এবং 1880-র দশকে কিন্তু এই ধরনের অনেক এবং তার আগেও কিছু কিছু মাইগ্রেশন হয়েছিল এই সমস্ত ইউরোপিয়ান ল্যান্ডস থেকে। তো এই যে রেলেভেন্সটা আমরা পেলাম, এটা একটা ইম্পর্ট্যান্ট রেলেভেন্স যেটা টেক্সটটা বোঝার জন্য খুব দরকার। আর যে বিশেষ মানে মেজর যে রেলেভেন্সটা আছে সেটা হলো তাদের যে নাটকের মধ্যে যে সোশিও ইকোনমিক বা সোশিও পলিটিক্যাল যে ইস্যুগুলো বা থিমসগুলো আলোচনা করা হয়েছে, সেই আলোচনাটা অবশ্যই আজকে করব না, আমি নেক্সট দিন করব। তো তখন এই রেলেভেন্সটা বা এই হিস্ট্রিক্যাল কনটেক্সটের এই রেলেভেন্সটা আশা করি আরও ভালো করে বোঝা যাবে। তো আই হোপ ইউ আন্ডারস্টুড all the points. Thank you.